হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আমার আজকে আসার কথা ছিল লাইভ নিয়ে। সবাই আসুক, আমরা ততক্ষণ একটু লাইভটা শেয়ার করে দিই। অনেকেই জয়েন করবে ধীরে ধীরে। তো একটু ওয়েট করি আমরা। আমি প্রোফাইল থেকে শেয়ার করে দিলাম। ওকে, সো আমাদের সাথে ভিউয়ার আসছেন কয়েকজন। আমাকে একটু জানাবেন যে আপনারা আমার কথা এবং ভয়েস কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানাবেন যে আমার ভয়েস এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, সো শুনতে পাচ্ছেন। ভেরি গুড। সো ওয়েলকাম এভরিওয়ান, আমি রবি খান, গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন মেন্টর শিখবে সবাই। শিখবে সবাইতে আজকে আমার লাইভে আসার কথা ছিল কমিউনিকেশন টিপস নিয়ে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে যেন আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে 5 স্টার রিভিউ দেয়। শুধু তাই না, ক্লায়েন্টদের সাথে কথা বলে কিভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টদের ধরে রাখবেন অ্যান্ড পার্মানেন্ট ক্লায়েন্ট করবেন, এইসব বিষয়ে কথা বলা হবে আজকে। আমি টিপস দিব, কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো আমি যদি প্রথমেই বলি, আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের প্রথম যে টিপস সেটা হচ্ছে ইংলিশ স্কিলস। ঠিক আছে, ইংলিশ স্কিল, আমাদের ইংলিশ স্কিল থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে, কারণ সবার প্রথম যে কথা সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ম্যাক্সিমামই হবে কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান বা আমেরিকান। হুম। সো তারা কিন্তু নেটিভ ইংলিশ স্পিকার। তাদের সাথে কথা বলতে গেলে আপনার ইংলিশ স্কিলটা অবশ্যই ভালো রাখতে হবে। অনেকেই বলে যে ভাই ফ্রিল্যান্সিং করতে ইংলিশের প্রয়োজন নাই বা ইংলিশ অতটা বেশি লাগে না, টুকটাক ইংলিশ জানলেই হয়। হুম। হ্যাঁ, ইংলিশ টুকটাক জানলে হয়, তবে বুঝার ক্যাপাবিলিটিটা ভালো লাগবে। কারণ ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্ট দিবে সে কিন্তু আপনাকে বলে দিবে ইংলিশে যে পুরো ডিটেলসটা আপনার কাছ থেকে সে আপনাকে প্রোভাইড করবে, রাইট? সো আপনি যখন তার ডিটেলস গুলা ঠিক মতো বুঝবেন না, রিকোয়ারমেন্ট, আপনি কিন্তু তার সাথে কমিউনিকেট তো দূরের কথা, তার রিকোয়ারমেন্ট যদি না বুঝেন আপনি ডিজাইন করতে পারবেন না। তখন দেখা যাবে আপনাকে একটা করতে বলছে, আপনি আরেকটা করে বসে আছেন, যেটা আপনাদের অ্যাকাউন্ট রিভিউ সবকিছুর উপর ব্যাড ইমপ্যাক্ট দেয়। এবং ক্লায়েন্ট কিন্তু এটার জন্য কমিউনিকেশনের যে একটা স্টার থাকে, একটা অপশন থাকে, ওইখানে কম দেয় স্টার্স, যার জন্য 5 স্টার রেটিং আসে না। সো আপনার ইংলিশ স্কিলটা ভালো করতে হবে। ইংলিশ স্কিল ভালো করার বেসিক আইডিয়া কি? অ্যাটলিস্ট ইংলিশে যেন স্পিকিং করাটা আমাদের অত জরুরি না, কারণ আমরা অডিও কলে অতটা কথা বলি না, মেসেজিং করি। হুম। সো আমাদের যেন গ্রামাটিক্যাল ভুল না হয়, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না করি, এদিকে নজর রাখতে হবে। আপনার ইংলিশের যে সকল বেসিক জিনিসগুলা সেগুলো জানতে হবে, এই সব কিছু। সো ইংলিশের টপিকটা আপনাদের ভালো করে মাথায় নিয়ে রাখতে হবে, কারণ ইংলিশ ছাড়া আসলে স্পিকিং বা কমিউনিকেশন যাই করেন আপনার বিদেশি ক্লায়েন্ট, তাদের সাথে কথা বলতে পারবেন না। তো ইংলিশ থেকে অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, অনেক সময় ইংলিশের ক্লায়েন্ট গুলো এমন একটা কথা বলে যে কথাগুলো আমরা নিজেরাই, আমিও মাঝে মধ্যে রিকোয়ারমেন্ট তাদের বুঝি না। সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট ইউজ করে হয়তো বা আপনি একটু হেল্প পাবেন। তবে মানে ও গুগল ট্রান্সলেট আবার শুদ্ধ বাংলা দেখায়, এই জন্য সমস্যা হচ্ছে যে অনেক সময় পারফেক্ট ইংলিশ যে আহ, যেটার মানে সেটা কিন্তু পাওয়া যায় না, তবে আইডিয়া পাওয়া যায়। যদি আপনার ওর ইংলিশের কথা বা ওর যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা বুঝতে একেবারেই সমস্যা হয়, সুন্দর করে আপনি ওকে বলতে পারেন যে কুড ইউ প্লিজ স্পেসিফাই, অথবা আপনি যদি ওকে সুন্দর করে বলেন কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট টু মি। সো আপনি আসলে বুঝেন নাই, তখন ও আপনাকে কি করবে, রিফ্রেজ করে বলে, মানে নতুন ভাষা বা নতুন শব্দ দিয়েও আপনাকে সহজে বোঝানোর চেষ্টা করে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। সো আপনি যদি বেসিক ইংলিশটা একটু মোটামুটি ভালো করেন তাহলেই আপনি রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন, বুঝতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। সো ইংলিশ কমিউনিকেশন টিপসের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশে কথা বলা। ঠিক আছে, দ্বিতীয় যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে রেসপন্সিভ। মানে আমাদেরকে রেসপন্সিভ হইতে হবে, মানে ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় যে 5 মিনিট আগে, আপনি 5 মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। মানে দেখা যায় যে যদি ক্লায়েন্ট আপনাকে 12টার সময় নক দেয়, আপনাকে 12টা 2-3 এর মধ্যে বা 1-2 এর মধ্যে রিপ্লাই দিতে হবে, তাহলেই আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন। কারণ ক্লায়েন্ট অ্যাট এ টাইমে আপনাকে সহ আরো বেশ কয়েকজন ফ্রিল্যান্সারকে মেনশন করে বা নক দেয়, তখন
যে সবার আগে রেসপন্স করে এবং তার সাথে কমিউনিকেট করে ভালো মতো সেই অর্ডারটা কিন্তু পায়। তখন দেখবেন আপনাকে অর্ডার সে দিবে না, অথচ ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে তারপরেও সে আপনাকে অর্ডার দিবে না। এটা হচ্ছে অর্ডার না পাওয়া বা ক্লায়েন্ট নক দেওয়ার পরে অর্ডার না দেওয়ার প্রথম রিজন। আমার সাথে এরকম হয়েছে যে আমি 5 মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার পরেও সে আমাকে বলছে যে আমি অন্য একজনকে অর্ডার অলরেডি দিয়ে দিছি। বুঝতে পারছেন? সো রেসপন্সিভ হইতে হবে, চেষ্টা করবেন মোবাইলে অ্যাক্টিভ থাকার জন্য, কারণ সবসময় ফেসবুক বা ল্যাপটপে আপনার অ্যাক্টিভ থাকা পসিবল না। সবসময় ল্যাপটপ নিয়ে ফাইবার অন করে বসে থাকাটা সম্ভব না। এই জন্য রেসপন্সিভ ভাবে বা অ্যাক্টিভলি ক্লায়েন্টকে মেসেজ বা রেসপন্স করার জন্য চেষ্টা করবেন যেন আপনি হচ্ছে মোবাইলে অ্যাপ মানে অ্যাপটা ইনস্টল করেন ফাইবারের বা আপওয়ার্কের, যাই করেন না কেন ক্লায়েন্টের সাথে যেন ফাস্ট কমিউনিকেশন করতে পারেন। দ্বিতীয়ত অবশ্যই সবসময় নেট কানেকশন রাখার চেষ্টা করবেন। যদি আপনি ভালো ফ্রিল্যান্সার বা আপনি মার্কেট প্লেসে ভালো মতো কাজ টাজ করতে চান বা কন্টিনিউটি বজায় রাখতে চান, কারণ অনেক সময় বাসার বাইরে গেলে ক্লায়েন্ট নক দেয়, তখন কিন্তু আপনি ওটার মেসেজ দেখেন হচ্ছে বাসায় আসার পর, কারণ ওয়াইফাই বাসায়, তখন এমবি থাকে না। এমবি না থাকলে সো সামান্য পরিমাণে এমবি সবসময় ফোনের মধ্যে রাখবেন যেন আপনি ফাইবারে মেসেজ টেসেজ দিতে পারেন বা আপওয়ার্কে মেসেজ দিতে পারেন, রিপ্লাই করতে পারেন। কারণ রিপ্লাই বা রেসপন্সিভ মেসেজের এটা হচ্ছে আপনার রিপ্লাই দেয়া, এটা হচ্ছে কমিউনিকেশনের সব থেকে বড় জিনিস। যে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিছে, আপনি এটা রিপ্লাই কতক্ষণে দিচ্ছেন, এটা সব থেকে বড় এফেক্ট করে আপনার কমিউনিকেশনে। দেখা যায় যে ক্লায়েন্ট আমার কাছে রিভিশন চাইছে, বলছে যে এটা 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 করে দিতে হবে, এটা রিপ্লাই আপনি তাকে দিচ্ছেন 3-4 ঘন্টা পর, এটাই কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট করবে যে আপনাকে ক্লায়েন্ট মেসেজ রিভিশনের জন্য চাইছে কখন, আপনি রিপ্লাই দিচ্ছেন তাকে কতক্ষণ পরে। সো দিস ইজ ব্যাড। রেসপন্সিভ হওয়াটা খুবই জরুরি। ঠিক আছে? এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের দ্বিতীয় বিগেস্ট টিপ। তৃতীয় টিপ হচ্ছে আমরা যখন ক্লায়েন্ট নক দেয়, ফার্স্ট মেসেজগুলো আমরা কিরকম লিখি। প্রথম মেসেজ বা প্রথম ইমপ্রেশন বা ফার্স্ট মেসেজ না লিখে আমরা এখানে লিখতে পারি ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনটা অনেক জরুরি, কারণ ক্লায়েন্ট আপনাকে প্রথমেই মেসেজ দিয়ে হয়তো বা আপনাকে বলবে যে ধরেন ফরসে আই নিড এ ব্রোশিউর ডিজাইন বা আই নিড এ লোগো, ঠিক আছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস। তো আপনাকে তখন এর রিপ্লাইটা কি করে, আমরা অনেকেই অনেক সময় দেখি যে ক্লায়েন্ট নক দেওয়ার সাথে সাথেই আমরা তাকে কি করি, অনেকেই আছে এরকম যে ডাইরেক্ট কাস্টম অফার্স পাঠাই দিই যে হ্যাঁ আমি তোমার এই লোগো বানাই দিব, $এত এত টাকা, তুমি আমাকে অর্ডার দাও। তখন কিন্তু এটা একটা ব্যাড ম্যানারের মধ্যে পড়ে যায়, কারণ ক্লায়েন্ট আপনাকে আসে বলছে লোগো বানাতে, আপনি তাকে ডাইরেক্টলি কাস্টম অফার পাঠিয়ে দিচ্ছেন বা কাস্টম অফার অর্ডার করতেছেন, মানে তার কাছে চাচ্ছেন যে অর্ডার দাও আমি কাজ করে দিব, অথচ আপনি শুনেনই নাই ক্লায়েন্ট কি চাচ্ছে বা ক্লায়েন্টের প্রয়োজনীয়তাটা কি। এটার ব্যাড ইম্প্যাক্ট কি, আপনি অর্ডার পাবেন না প্রথমত। দ্বিতীয়ত যদি সে আপনাকে অর্ডার দিয়েও দেয়, দেখা যাবে অর্ডার প্লেস করার পর এমন একটা রিকোয়ারমেন্ট বলছে যেটা আপনি পারতেছেন না বা যেটা আপনি পারবেন না, ঠিক আছে, অর্ডার করার পরে। তখন কিন্তু এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায়। তখন যখন আপনি অর্ডারটা নিয়ে ফেলছেন কিন্তু কাজটা পারতেছেন না, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা অন্য কাউকে দিয়ে করায়, তখন অন্য কাউকে খুঁজবেন, এই করতে সেই করতে আপনার ডেডলাইন পার হয়ে যাবে, লেট হয়ে যাবে, আপনার লেট খেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এই জন্য দেখা যায় যে ইমপ্রেশনটা অনেক জরুরি। ফার্স্ট মেসেজের রিপ্লাই সবসময় আপনি তাকে একটা গ্রিটিংস জানাবেন যে হ্যালো, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, থ্যাংক ইউ ফর সেন্ডিং মি এ মেসেজ, লেট মি চেক দ্য রিকোয়ারমেন্টস। মানে সে যদি কোনো রিকোয়ারমেন্টস দেয় তার রিকোয়ারমেন্টসটা পড়বেন, একটা টাইম নেবেন তাকে এই মেসেজটা দিয়ে যে আপনি তার মেসেজ পাইছেন এবং আপনি তার রিকোয়ারমেন্টস গুলো পড়তেছেন। তাহলে যেটা হবে সে বুঝতে পারবে যে না, আপনি তার যে কাজটা করবেন বা তার যে কাজটা করতে চাচ্ছেন সেটার জন্য আপনি অনেক বেশি কিউরিয়াস, আপনি এই জন্য তো রিকোয়ারমেন্টস গুলো পড়তেছেন। ঠিক আছে? রিকোয়ারমেন্ট গুলো পড়ার পরে আপনার যদি কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে তার সাথে কথা বলেন। যেমন ফরসে আপনাকে ধরেন বলছে যে একটা ফ্লায়ার বানা দিতে, ওখানে সে জাস্ট আপনাকে বলছে যে আমার ফ্লায়ার লাগে মার্কেটিং ম্যাটেরিয়াল, আমার একটা ওয়েবসাইট আছে। এখন এই একটা ওয়েবসাইট দিয়ে তো আপনি ফ্লায়ার বানাতে পারবেন না, তখন তাকে আপনার মেসেজ করা উচিত কিভাবে, যে ধরেন ফরসে আপনি তাকে মেসেজ করতেছেন যে প্রথম মেসেজটাই হলো যে গ্রিটিংস জানান, হ্যালো, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি বা থ্যাংক ইউ ফর সেন্ডিং মি আ মেসেজ, হ্যাঁ, লেট মি চেক দ্য রিকোয়ারমেন্টস। আপনিও রিকোয়ারমেন্টসটা পড়লেন, আপনি তখন হাতে টাইম পাবেন। এই প্রথম মেসেজটা রিপ্লাই দেওয়ার পর সাথে সাথে যে আপনাকে মেসেজ পাঠাতে হবে এমনটা না, 5-7 মিনিট আপনি টাইম নিয়ে তার রিকোয়ারমেন্টস পড়বেন, কারণ সে জানে যে আপনার রিকোয়ারমেন্ট পড়তে সময় লাগবে, তো সে ওয়েট করবে। অথচ সে আপনাকে মেসেজ দিছে আপনি রিপ্লাই দেন নাই, কিংবা সে মেসেজ দিছে আপনি ডিরেক্টলি কাস্টম অর্ডার পাঠিয়ে দিচ্ছেন, এটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আপনি টাইম দিলেন, তারপরে তার রিকোয়ারমেন্টস গুলো পড়লেন, পড়ার পরে আপনার মনে হয়েছে যে কিছু ডাউটস কনফিউশন আছে যেগুলো আপনার সলভ করার প্রয়োজন, তখন আপনি তাকে কোয়েশ্চেন করবেন। ইউ শুড আস্ক কোয়েশ্চেন্স টু দ্য ক্লায়েন্টস। এটা হচ্ছে আমাদের অ্যানাদার টপিক যে আস্ক কোয়েশ্চেন্স। আপনার ক্লায়েন্টকে কোয়েশ্চেন করা খুবই জরুরি। ক্লায়েন্টকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। কি কোয়েশ্চেন করবেন? যে
আপনার যা যা বুঝতে সমস্যা হয়েছে সেই কোয়েশ্চেনগুলা করবেন আপনি ক্লায়েন্টকে। ফার্স্টে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ঠিক আছে আমি ফ্লায়ারটা বানাই দিব, ফ্লায়ারের সাইজ কি হবে, ঠিক আছে? তখন সে আপনাকে বলবে হয় লেটার সাইজ A4 সাইজ, A5 সাইজ, বা তার যদি কোনো কাস্টম সাইজ থাকে সে আপনাকে ওটা বলে দিবে। তারপরে আপনার ইনফরমেশন লাগবে, ডু ইউ হ্যাভ দ্য কন্টেন্টস অর দ্য টেক্সট ফর দ্য ডিজাইন। কারণ লেখা ছাড়া আপনি ডিজাইনটা করবেন কি? আর লেখাটা অনেক জরুরি, কারণ লেখা ছাড়া আপনি লেআউট ক্রিয়েট করতে পারবেন না। এখন সে তো আপনাকে বলতেছে ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইট থেকে তো কন্টেন্ট হবে না। এখন সে আপনি তাকে যখন বলছেন যে আই নিড দ্য কন্টেন্ট ফর দ্য টেক্সট ফর দ্য ডিজাইন, তখন সে আপনাকে রিপ্লাই দিবে যে হিয়ার ইজ দ্য ওয়েবসাইট লিংক, ফাইন্ড ইট আউট। তখন সে আপনাকে বলবে যে ওয়েবসাইট থেকে তুমি বের করে নাও তোমার মতো। তখন আপনি তো বুঝবেন না যে তার ওয়েবসাইট থেকে কি কন্টেন্ট নিব কি নিব না, কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না। তখন আপনি ওকে তাকে সুন্দর করে মেসেজ দিবেন ক্লায়েন্টকে যে you have to provide me the contents because I don't know what is important for you or for your business. কারণ ও কি প্রমোট করতে চাচ্ছে এটা তো ওই জানবে, আপনি তো জানবেন না। ওর ওয়েবসাইট দেখেও আপনি নলেজ গ্যাদার করতে পারবেন না। আপনি এটা ওকে বলতে পারেন সুন্দর করে, সে আপনাকে আবার তখন আপনাকে বলবে যে ঠিক আছে আমি তোমাকে কন্টেন্ট পাঠাচ্ছি, বা তার যদি কোনো কন্টেন্ট থাকে সেভাবে। আপনি এখানে আরেকটু মেনশন করে দিতে পারেন যে could you please send me the files as a doc file। মানে টেক্সট বা কন্টেন্টটাকে ডক ফাইল হিসেবে নেবেন, বা আপনি পিডিএফ আকারেও নিতে পারেন, যাতে আপনি টেক্সটগুলা কপি করতে পারেন। কারণ আপনার জন্য ইজি হবে ডিজাইন করা। কারণ সে আপনাকে সুন্দর করে একটা ছবি তুলে পাঠিয়ে দিল, বলো যে এই কন্টেন্ট নাও, তখন আপনাকে কি করতে হবে? ছবিটাকে টাইপ করতে হবে, ছবি থেকে দেখে 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 সবকিছু টাইপ করতে হবে। তার চেয়ে আপনি তাকে আগেই বলে দেন যে আমাকে ডক ফাইলে কন্টেন্টগুলো প্রোভাইড করো, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর মি টু ডিজাইন। আপনি তাকে সুন্দর করে এভাবে বলতে পারেন, ঠিক আছে? এরপরে আপনি তাকে আস্ক করতে পারেন সাইজ, তারপরে তার লোগো তার কাছে আছে কিনা, তার কাছে আপনার কোনো ইমেজেস আছে কিনা, কিংবা কোনো স্যাম্পল ডিজাইন আছে কিনা, এইসব কিছু কন্টিনিউয়াসলি তার সাথে কমিউনিকেট করবেন। ঠিক আছে, কন্টিনিউয়াসলি কমিউনিকেট করবেন। করার পরে আপনি তাকে সুন্দর করে বলতে পারেন, লাস্ট কোয়েশ্চেন যেটা হইতে পারে যে ওয়েন ডু ইউ নিড দ্য প্রজেক্টস টু বি ডান, বা আপনার প্রজেক্টটা কবে কমপ্লিট করার প্রয়োজন। ঠিক আছে, যে আপনার কবে ডেডলাইন বা ডেডলাইনটা কবে লাগবে, আপনি সেটা তাকে আস্ক করতে পারেন। তখন সে আপনাকে বলবে যে আমার 24 ঘন্টার মধ্যে লাগবে, না 3 দিনের মধ্যে লাগবে, না বিফোর দিস উইকেন্ড, ও আপনাকে বলে দিবে। তখন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ডেলিভারি টাইমটা কতদিন আপনি পেতে পারেন। সেই অনুযায়ী তখন সেই হয়তোবা আপনাকে আস্ক করবে হাউ মাচ ইট উইল কস্ট। এখন মনে রাখবেন ফাইবারে কিন্তু আমরা পেমেন্ট কস্ট এই সব কথাগুলো কিন্তু লিখতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু লেখা যায় না। আপনি কিন্তু ফ্ল্যাগ খাবেন বা ওয়ার্নিং খাবেন, সেই জিনিসগুলো লেখা যায় না। সো আপনি তাকে সুন্দর করে বলতে পারেন মাই স্ট্যান্ডার্ড প্যাকেজ ইজ $25 বা $30, এটা আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ। ইউ উইল গেট, আপনি এর সাথে কি কি পাবেন? ইউ উইল গেট এআই ফাইল, পিডিএফ ফাইল, সোর্স ফাইল, আদারওয়াইজ পিএসডি, জেপিজি, পিএনজি অ্যান্ড এভরিথিং। ইউ উইল অলসো গেট এ প্রিন্ট রেডি ফাইল অ্যাজ ওয়েল। এভাবে করে আপনি সুন্দর করে ওকে লিখতে পারেন যে আমার প্যাকেজ এটা, এর মধ্যে এটা এটা থাকবে। তখন বলবো ওকে সেন্ড মি দ্য কাস্টম অফার, অথবা ওকে সেন্ড মি দ্য কোড। তখন আপনি কি করবেন? আপনি বলবেন যে ওকে গ্রেট। আপনি তখন সেন্ডিং কাস্টম অফারটা পাঠাবেন এই মুহূর্তে আসে। কারণ শুরুতেই পাঠাই নাই, আমরা শুরু থেকে কথা বলতেছিলাম, কারণ এখনো অর্ডার নেই নাই। যখন আমরা অর্ডারটা বুঝলাম যে ও কি চাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি, তারপরে আমি তাকে যখন ফাইনাল হয়ে গেলাম যে কবে দিতে হবে, সাইজ কি হবে, কন্টেন্ট কি হবে, লেখা কি হবে, সবকিছু যখন পেয়ে গেলাম, তারপরে যে কাস্টম অফারটা সেন্ড করতেছি। সে যদি কাস্টম অর্ডারের কথা না বলে, বা সে আপনাকে আস্ক করতে বলে হাউ টু স্টার্ট দ্য অর্ডার, হাউ ক্যান আই প্লেস দ্য অর্ডার, এটাও সে আস্ক করতে পারে। সে যদি আপনাকে কোয়েশ্চেন করে যে কিভাবে অর্ডার প্লেস করব, তখন আপনি তাকে সুন্দর করে বলবেন আই উইল সেন্ড ইউ আ কাস্টম অফার, প্লিজ অ্যাকসেপ্ট। তাহলেই আপনি ওকে একটা কাস্টম অফার পাঠাইলে সে অ্যাকসেপ্ট করবে, ওটা বুঝে যাবে ও। তখন আপনি যে তাকে কাস্টম অফারটা পাঠাবেন। সো ক্লায়েন্ট কমিউনিকেশনের দ্বিতীয় মানে মানে বলতে পারেন যে কত কমিউনিকেশনটা ভালো করার এবং ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো করার বেস্টেস্ট ওয়ে হচ্ছে কোয়েশ্চেন আস্ক করা, এবং তার সাথে কথা বলা, এবং তার যে প্রজেক্ট সেই প্রজেক্টটা নিয়ে ডিসকাস করা। হ্যাঁ, ডিসকাস করবেন তার প্রজেক্টটা নিয়ে, যে সে কি চাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি, তার ডিজাইন কি, এভরিথিং এন্ড অল, সবকিছু ডিজাইন মানে সম্পর্কে আপনি সবকিছু জিজ্ঞেস করবেন ক্লায়েন্টকে। ঠিক আছে, শুরুতেই কাস্টম অফার পাঠাই দেওয়াটা পুরাই বোকামি, বুঝতে পারছেন? তারপরে আমরা যে জিনিসটা করে থাকি, আমাদের এখানে যেটা করা উচিত, ফর্মাল হওয়া উচিত। ট্রাই টু বি ফর্মাল। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে আপনি যখন কথা বলবেন, যেহেতু আপনি এটা একটা প্রফেশনের মতো করে কাজ করবেন, বা আপনার বিষয়টা হচ্ছে আপনি একটু প্রফেশনালিজম মেনটেন করে কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের সাথে চেষ্টা করবেন একটু
যেন প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট বা কন্ট্যাক্ট করা যায়। ক্লায়েন্টকে চেষ্টা করবেন যেন আপনি প্রফেশনালি হ্যান্ডেল করার, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট হ্যাপি থাকবে। তার মানে এই না যে ক্লায়েন্টকে সবসময় স্যার স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, নো স্যার এরকম করবেন, এমনটা কিন্তু না। ক্লায়েন্টকে সুন্দর করে আপনি বলতে পারেন যে হ্যালো ডিয়ার। এভাবেও কিন্তু অনেকে আমেরিকান, ইউএসএ, অস্ট্রেলিয়ানরা কথা বলে থাকে, হ্যালো ডিয়ার। তবে এটা বেশি একটু ফ্র্যাঙ্ক হয়ে যায়। আপনি ওকে সুন্দর করে হ্যালো হাই হ্যালো করেও কথা বলতে পারেন। যদি নাম বলে দেয় তাহলে নাম মেনশন করে কথা বলেন, কারণ ওদের দেশের কালচার এইটা যে নাম মেনশন করে কথা বলা, অ্যান্ড ওটা ওরা হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট করে। সো নাম যদি সে আপনাকে বলে দেয়, অনেক সময় দেখবেন বায়ার রিকোয়েস্টের নিচে বা কোথাও সে লিখে দেয় রিগার্ডস তার নাম, ঠিক আছে? তখন তাকে আপনি বলবেন হাই সামথিং, ধরে নেন হাই জন, এইভাবে তাকে মেনশন করে কথা বলবেন যদি সে নাম বলে দেয়। এটাতে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়, কারণ নাম ধরে রাখলে, এটা মানুষের সাইকোলজি, নাম ধরে রাখলে সে খুশি হয়। সো তার নাম ধরে কথা বলার চেষ্টা করবেন। খুব বেশি ক্যাজুয়াল হওয়ার চেষ্টা করার দরকার নেই, ক্যাজুয়াল হয়েন না। হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ, এই ধরনের কথাবার্তাগুলা বলার দরকার নেই। একটু ফর্মাল থাকবেন, আবার বেশি ফর্মালও নয়, হ্যালো স্যার, ইয়েস স্যার, জি স্যার, নো স্যার, খাইছি স্যার, স্যার স্যার করার দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের একটা টিপস কমিউনিকেশন ভালো করার জন্য, ফর্মাল থাকবেন। দ্বিতীয়ত, বি পোলাইট। পোলাইট থাকার চেষ্টা করবেন, বা ভদ্র বা একটু নম্র ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন। ট্রাই টু বি পোলাইট। কারণ পোলাইট থাকাটা অনেক জরুরি। অনেক জরুরি কেন? বিকজ অফ, আপনি যদি পোলাইট না থাকেন তাহলে দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরা অনেক সময় আনহ্যাপি হয়ে যায়। কিছু কিছু কথাবার্তা আছে যেটা আমরা সাধারণত বলে থাকি যে একটু রুড শোনায়। যেমন আপনি যদি বলতে, ক্লায়েন্টকে যদি আপনি যদি কম্পারিজন করেন যে সেন্ড মি দ্য ইমেজেস, হ্যাঁ, আপনি এভাবে তাকে একটা মেসেজ পাঠাইছেন, সেন্ড মি দ্য ইমেজেস, ঠিক আছে? দিস ইজ নট পোলাইট। কারণ এটা তাদের কাছে একটু খারাপ লাগবে, বা এটা একটু রুড। কারণ এই কথাটা দিয়ে বোঝা যায় কি, আপনি তাকে একটা চার্জ করতেছেন বা তাকে ফোর্স করতেছেন, সেন্ড মি দ্য ইমেজেস, ঠিক আছে? এটা একটু ভালো না, একদমই দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। তো এই জন্য তাকে আপনি এটার বদলে বলতে পারেন, উড ইউ প্লিজ সেন্ড মি দ্য ইমেজেস। সো দিস ইজ মাচ মোর পোলাইট। সো কথার মাঝখানে বা কথার মধ্যে কুড ইউজ করার চেষ্টা করবেন, শুড, কুড, এই ধরনের, উড, এই ধরনের কথাগুলা, ওয়ার্ডগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। না হলে যেটা হবে সেটা হচ্ছে সে হচ্ছে রুড মনে করে, ঠিক আছে? অথবা আপনি সামনে এখানে লিখলেন ক্যান ইউ, এটাও কিন্তু বেশি বলতে পারেন যে পোলাইট না, এটাও একটু রুড হয়ে যায় তাদের কাছে। তো চেষ্টা করবেন পোলাইটনেস থাকার, কুড ইউজ করবেন, উড কথায় কথায় ইউজ করবেন, শুড ইউজ করবেন। আর প্লিজ, প্লিজ বললে আমরা মনে করি যে দয়া করা, করুণা করা, না। প্লিজ দয়া করা, করুণা করা, হ্যাঁ, কিন্তু কথায় কথায় প্লিজ বলা মানে যে তার কাছে আপনি দয়া চাচ্ছেন, করুণা চাচ্ছেন, এরকমটা কিন্তু না। তাকে প্লিজ বলবেন, ঠিক আছে? আচ্ছা, পোলাইটনেস এর আরেকটা সুন্দর উদাহরণ হচ্ছে কথায় কথায় দুইটা কথা বলা, থ্যাংক ইউ স্ল্যাশ ওয়েলকাম। এই দুইটা ওয়ার্ডের ব্যবহার করা শিখেন, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম। মেসেজের শেষে থ্যাংক ইউ বলতে পারেন আপনি, বা কোনো কিছু কাজ হয়ে গেল বা তা আপনাকে সে রিকোয়ারমেন্ট বুঝাই দিছে, তখন আপনি তাকে সুন্দর করে বলবেন যে থ্যাংক ইউ বা ওয়েলকাম। এক কথায় পোলাইট থাকবেন। দেখবেন যে আপনার প্রতি ক্লায়েন্টের, আপনার পোলাইটনেস, আপনার রেসপন্সিভনেস সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেখবেন ক্লায়েন্ট আপনার প্রতি হ্যাপি হবে। তো এই সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড, কোনোটাই এমন না যে এইটা করলে হয়ে যাবে, এইটা করলে হয়ে যাবে, এইটা করলে হয়ে যাবে, এমন না। একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আপনি শুধু ইংলিশ স্কিল ভালো করছেন লাভ নাই, রেসপন্সিভ, আপনি সারাদিন মেসেঞ্জারে অনলাইনে বসে আছেন, ওকে রেসপন্স করতেছেন, বাট আপনার ইমপ্রেশন ভালো না, কোয়েশ্চেন ভালো না, আপনার ঠিকঠাক মতো আপনি পোলাইটলি কথা বলতেছেন, এই সব কিছু ঠিকঠাক না, দেখবেন যে কাজে লাগবে না। এই জন্য সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট আপনার ইংলিশ কমিউনিকেশনের জন্য, বা ক্লায়েন্টের সাথে ভালো মতো কমিউনিকেট করার জন্য। এই জন্য চেষ্টা করবেন যে সবগুলা জিনিস যেন মেনটেন করে কাজ করা যায়, ঠিক আছে? তারপরে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশনটা আপনি কিভাবে করতে পারেন? ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রজেক্ট। ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন প্রজেক্ট, দেখবেন ক্লায়েন্ট আপনার সাথে হ্যাপি হবে, ক্লায়েন্ট আপনার কথা বুঝবে, এবং ক্লায়েন্টের সাথে যখন আপনি বিষয়ে কথাবার্তা বলবেন বা প্রজেক্ট নিয়ে ডিসকাস করবেন, ক্লায়েন্ট অনেক হ্যাপি হয়। তার মানে সে বুঝতেছে যে আপনি যে শুধু ডিজাইন করতেছেন, তাকে ডিজাইন করে দিয়ে দিবেন এমনটা না,
আপনি কি করতেছেন, তাকেও তার ডিজাইনের মধ্যে ইনভলভ করতেছেন, আপনার আইডিয়াস গুলো শেয়ার করতেছেন। ডিসকাস করেন কিভাবে, বা কিভাবে ডিসকাস করা যেতে পারে। ডিসকাসিং এর জন্য আপনি তাকে সুন্দর করে বলতে পারেন যে এই কালারটা তোমার ডিজাইনে ভালো লাগবে, এই জিনিসটা ভালো লাগবে, এইটা খারাপ লাগবে, এরকম করো না, কন্টেন্ট একটু কমাও তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এই ধরনের কথাবার্তা বলে তার সাথে প্রজেক্টের সাথে ডিসকাস করবেন। ঠিক আছে। আরেকটা পোলাইটের মধ্যে আরেকটা জিনিস, আরেকটা ওয়ার্ড আপনি বলতে পারেন, সেটা হচ্ছে উই। এই কথাটা ইউজ করবেন রাদার দেন আই। ঠিক আছে। আই এর চেয়ে, আই ব্যবহার করার চেয়ে উই কথাটা ব্যবহার করাটা অনেক জরুরি। কারণ উইতে বললে বুঝায় কি জানেন, উই বিষয়টা হচ্ছে যে আপনার যখন উই বলবেন মানে আমরা, আমরা কথাটা ব্যবহার করবেন। আমরা বললে কি বুঝে জানেন, ক্লায়েন্ট মনে করে যে হ্যাঁ আপনি তাকে তার প্রজেক্টের মধ্যে রাখছেন, সে প্রজেক্টের বাইরে এমন কিছু না, তার কথারও দাম আছে, তার ডিসকাশনের মানে ডিসকাস যে করতেছে তার ডিসকাশনেরও প্রয়োজন আছে। আই বলে লাভ নাই যে আই উইল প্রোভাইড ইউ দিস, আমি এটা করবো, আমি ওটা করে দিব, আমি এই করে দিব, আমি ওই সেই, আমি হ্যান আমি তেন। না, আমরা এই প্রজেক্টটা এইভাবে করতে পারি, উই ক্যান রাদার চেঞ্জ দিস কালার, আপনি এভাবে বলতে পারেন। ঠিক আছে। আপনি যদি আপনার পার্সপেক্টিভটাকে বলতে চান তখন আপনি আই ইউজ করেন। আই থিঙ্ক, হ্যাঁ এইভাবে বলতে পারেন আই থিঙ্ক, অথবা আই সাজেস্ট, এভাবে বলতে পারেন। বাট যখন আপনি কোনো প্রজেক্ট নিয়ে তার সাথে কথা বলবেন, রাদার দেন আই আপনি চেষ্টা করবেন যে উই ব্যবহার করা। তাহলে দেখবেন যে ক্লায়েন্ট নিজেকে ইনভলভ মনে করবে প্রজেক্টের মধ্যে, বা ডিজাইন বা আপনি যে কাজটা করতেছেন সেই কাজের সাথে সে নিজেকে ইনভলভমেন্ট মানে ইনভলভ রাখবে। এটা একটা গুড প্র্যাকটিস, যেটা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটাকে ভালো করবে। আর ক্লায়েন্টের সাথে অবশ্যই কথা বলবেন। ক্লায়েন্ট আপনার ধরে নেন এমন না যে আপনার বাইরের বিদেশি ফরেনার, তাই বলে তার অনেক ভাব বা এই ধরনের কিছু না। তারাও সাধারণ মানুষের মতোই, আপনার মতোই। জাস্ট আমরা কথা বলি আলাদা ল্যাঙ্গুয়েজে, দ্যাটস ইট। বাট আমরা বাঙালি একটু বিদেশি দেখলে আবার একটু বেশি কিউরিয়াস হয়ে যাই। এটা আসলে আমরা মনে করি আসলে তেমন কিছুই না ওদের কাছে। আপনি নর্মালি যদি কথা বলেন তাহলেই নর্মাল। আর যদি আপনি ওদেরকে ভাব দেন তাহলে ভাব। তো চেষ্টা করেন তাদের সাথে নর্মালি, ফ্রিকোয়েন্টলি, ফ্র্যাঙ্কলি কথা বলার জন্য। দেখবেন যে আপনার কমিউনিকেশন স্কিলটা বেড়ে যাবে। ঠিক আছে। এরপরে আরেকটা টপিক আমি যদি বলতে পারি, সেটা হচ্ছে অফার সামথিং ইউজফুল। মানে অফার সামথিং ইউজফুল, অর্থাৎ তাকে কিছু ভালো জিনিস আপনি অফার করেন, দেখবেন আপনার ক্লায়েন্ট থেকে যাবে। যেমন ধরে নেন আপনি সে ধরে নেন আপনার একটা ক্লায়েন্ট পাইছেন, ক্লায়েন্ট আপনার কাছে বেশ কয়েকটা ডিজাইন করাইছে, বা বেশ কয়েকটা ফ্লায়ার বানাইছে, বা ব্রোশিওর বানাইছে, বা প্রোডাক্ট মকআপ, প্রোডাক্ট লেবেল বানাইছে। ঠিক আছে। এখন ধরে নেন আপনি প্রোডাক্ট লেবেল বানাচ্ছেন বা প্রোডাক্ট মকআপ বানাচ্ছেন, তখন আপনি তাকে অফার সামথিং ইউজফুল, আপনি কি অফার করতে পারেন তাকে বলেন তো। ধরেন প্রোডাক্ট লেভেলের সাথে সব থেকে বেশি যায় হচ্ছে ধরে নেন আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্ট। কারণ সে তার প্রোডাক্টের যে আপনি লেভেল বানাইছেন বা মকআপ করছেন, মকআপ ডিজাইন করছেন, 3D মকআপ বানাচ্ছেন, সেটা সে কি করবে, সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করবে। ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, বা তার ওয়েবসাইটে দিবে, বা তার ফেসবুক পেজ আছে, পেজ থেকে শেয়ার করবে প্রোডাক্টগুলো যে আপনি বানায় দিচ্ছেন। তখন আপনি যদি তাকে ধরেন সামথিং, আপনি লেভেল টেবিল মকআপ টাকা বানাই দিচ্ছেন, বেশ কয়েকটা অর্ডার করে দিছে, এবার আপনি তাকে বললেন লেট মি সেন্ড ইউ সাম social media banners, it's for free, you don't have to charge me anything, or you don't have to say offer me anything, কোনো কিছু দেয়া লাগবে না। আপনি ওকে সুন্দর করে বলতে পারেন। তাহলে যেটা হবে, দেখা যাবে যে আপনার প্রতি সে আরো খুশি হবে। বুঝতে পারছেন। আপনার প্রতি সে আরো খুশি হবে বিকজ অফ আপনি তাকে ফাউতে জিনিসপত্র দিচ্ছেন। কারণ মানুষজন ফাউ জিনিস অনেক বেশি পছন্দ করে। এ বাঙালি বিদেশি যেই হোক না কেন, ফাউ জিনিস সবাই পছন্দ করে, সবাই চায়। বুঝতে পারছেন। এই জন্য আপনি তাকে এমন দিবেন, তবে ইউজফুল হইতে হবে। এখন থেকে প্রোডাক্ট মকআপের সাথে, যেমন ধরেন আপনি ফ্লায়ারের সাথে তারা মকআপ দিতেছেন ফ্রিতে, ওর মকআপ কোনো কাজে লাগবে না। ব্রোশিওর দিচ্ছেন, ব্রোশিওরের মকআপ দিচ্ছেন, কোনো কাজে লাগবে না। আপনি তাকে বলতে পারেন ঠিক আছে তোমার কোম্পানির জন্য আমি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাই দিচ্ছি, ইটস ফর ফ্রি। সুন্দর করে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার আপনি বানাই দিলেন। কয় মিনিট লাগবে বানাইতে? 5-10 মিনিট, 15 মিনিট। একটা টেমপ্লেট নিয়ে আসবেন, কর্পোরেট টেমপ্লেট নিয়ে এসে বানাই দিয়ে দিবেন। দেখা যাবে যে আপনার এই যে কমিউনিকেশনের জন্য একটা ফ্রিতে বা ফাউতে একটা জিনিস দেওয়ার কারণে ক্লায়েন্ট আপনার প্রতি হ্যাপি হয়ে যাবে। বুঝতে পারছেন। সো ফাউ জিনিস সবাই পছন্দ করে, দুনিয়ার এমন কেউ নাই যে ফ্রি জিনিস পছন্দ করে না। ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এটা আপনার ক্লায়েন্ট ধরে রাখার জন্য অনেক জরুরি। এরপরে যেটা আমি
আপনার কথা বলবো সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টেও কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন থাকে। বায়ার রিকোয়েস্ট আছে যারা আপনার মার্কেট প্লেসে কাজ করেন তারা ভালো করে জানেন যে আমাদের কাজ করতে হয়, কাজে বিট করতে হয় এবং বিট করে আমরা বিভিন্ন অর্ডার নিই। ধরেন আপনি কাজে বায়ার রিকোয়েস্টে বিট করতেছেন, বায়ার রিকোয়েস্টটা কি ইন শর্টে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে ধরেন আপনার ক্লায়েন্টের একটা কিছু লাগবে ডিজাইন করতে, সে ওটাকে কি করছে একটা অফারের মতো ছাড়ছে, মানে অ্যাজ লাইক জব সার্কুলারের মতো সে পোস্ট করছে। ওইখানে বিভিন্ন মানুষ কি করবে, শেয়ার করে তাদের সিভি, যেমন আমরা ড্রপ করি না জবে, ওইরকম তারা নিজেদের রিকোয়েস্ট বা তাদের অফার গুলো পাঠায়, কভার লেটার পাঠায় যে আমি এই কাজটা করে দিব, এটা এটা করে দিব, তুমি আমাকে অর্ডারটা দাও। তো এইরকম ভাবে তারা যে অফার করে বিভিন্ন ফ্রিল্যান্সার ক্লায়েন্টের কাছে, এইটাকেই বলা হয় অফার যে করতেছে ফ্রিল্যান্সার, এটাকে বলা হয় বিট করা বা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা। আমরা এটা কিন্তু অনেকেই জানি যারা ফাইবারে অলরেডি কাজ করতেছি। ঠিক আছে? সো এখানটায় বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন। আমি কিছুদিন না কালকে রাতেই একটা পোস্ট করছিলাম যে ক্লাসে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় ওটাই আমি দেখাচ্ছিলাম, এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি ক্লাসে বসে। পরে বাসায় এসে দেখি ক্লায়েন্ট আমাকে নক দিছে, যে আমার কাজ করতে সে আমাকে দিবে। সো বিষয়টা দাঁড়াইছে কি, আমি অফিসে এসে নক বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, বাসায় এসে নক পাইছি। এবং এমন না যে আমি সবার আগে আগে পাঠাইছি, আমি অনেক পরে অনেকজনের পরে ছিলাম। সো বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় ক্লায়েন্টের কমিউনিকেশনটা অনেক জরুরি, কারণ ক্লায়েন্ট যদি আপনার বায়ার রিকোয়েস্ট করে ইন্টারেস্টেড ফিল না হয়, আপনার বায়ার রিকোয়েস্ট বা বিট করার স্টাইল তার পছন্দ না, সে আপনাকে জীবনেও জব দিবে না। আর এটার জন্য দেখা যায় যে আমরা 300-400 বিট করার পর, 300-400 বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পরেও কাজ পাই না। সো বায়ার রিকোয়েস্টের সব থেকে বড় টপিক যেটা আমি বলি, সব থেকে বড় মানে সোর্স বা কি যেটা, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে সে যেটা চাচ্ছে সেটাই আপনি তাকে প্রোভাইড করবেন। এটা হচ্ছে সব থেকে বড় কি, এর যে বড় সলিউশন নাই বায়ার রিকোয়েস্টে বা বায়ার রিকোয়েস্টে আপনি জব পাওয়ার চান্সেস এটাই সব থেকে বেশি। ধরে নেন ফরসে ক্লায়েন্ট আপনার কাছে একটা জিনিস লোগো বানায় নিতে চাইছে। এখন সে বলছে সুন্দর করে লোগো হইতে হবে টাইপোগ্রাফিক লেখা টাইপের লোগো হবে, লোগোর মধ্যে এই কালার থাকবে, লোগোটা যেন আমার ওয়েবসাইটে ভালো লাগে, কালারফুল ব্যাকগ্রাউন্ডের উপর যেন লোগো ভালো লাগে, লোগোর কালার হবে এটা 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 এটা। এইভাবে করে দিছে আপনার কোম্পানির না ডিসক্রিপশন দিতে, ধরেন যে আপনার রিয়েল এস্টেট কোম্পানি, এরকম ডিসক্রিপশন দিয়ে সুন্দর করে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, ওটাতে আপনি এখন বিট করবেন। আপনি কত নম্বরে বিট করতেছেন এটা তো ম্যাটার করে না, তার চেয়ে বেশি ম্যাটার করে যে আপনি কিভাবে বিট করতেছেন। ঠিক আছে? আপনি আগে আগে বিট করলে অবশ্যই প্রায়োরিটি বেশি পাবেন, আগে আগে আপনার বায়ার রিকোয়েস্টে যাবে। তবে আপনি কিভাবে বিট করতেছেন এটা সব থেকে বড় টপিক। আচ্ছা দেখি আমাদের সাথে সবাই আছে নাকি নাই। আছে, অনেকেই আছে। ভেরি গুড। যেটা বলতেছিলাম, বায়ার রিকোয়েস্টে সবসময় ট্রাই করবেন ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করার, রাদার দেন ডিসক্রাইবিং ইউর হিস্ট্রি। ঠিক আছে? আপনার হিস্টোরি ক্লায়েন্টকে শোনায় লাভ নাই। আমরা অনেক সময় বায়ার রিকোয়েস্টে দেখি অনেকেই সেন্ড করে যে হ্যালো, আই অ্যাম দ্য পারফেক্ট পারসন ফর দিস প্রজেক্ট, আই ক্যান হেল্প ইউ ডিজাইন দ্য লোগো, I am working as a graphic designer for 5 years. I have done blah. I have worked for that blah 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 company. I have a vast knowledge and experience in this industry. I have been working since blah blah blah. এরকম করে আমরা আমাদের হিস্ট্রিটাকে বলতে থাকি, আমাদের হিস্ট্রি শেয়ার করি বায়ার রিকোয়েস্টে, অথচ ক্লায়েন্টের এটার প্রয়োজনই নাই। ক্লায়েন্ট জানতে চায় না আপনি কই থেকে কি পারেন না পারেন, ক্লায়েন্ট জানতে চাইছে যে ওর যেটা প্রবলেম, ও যেটা চাচ্ছে এটা আপনি করতে পারবেন কিনা। আপনার হিস্ট্রি শুনতে ক্লায়েন্ট এখানে আসে নাই। এইটা ভুল আমরা সব থেকে বড় করি। সো আপনার হিস্ট্রিটা এখানে প্রায়োরিটি কম রাখে, আপনার প্রায়োরিটি রাখে হচ্ছে তার প্রবলেমটা আপনি সলভ করতে পারতেছেন কিনা। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে আমার এইটা 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 প্রবলেম, আপনি তাকে সুন্দর করে প্রথমেই লিখছেন একটা গ্রিটিংস মেসেজ বা হাই হ্যালো জানাইলেন, জানানোর পরে আপনি তাকে বললেন হ্যাঁ আমি এই কাজটা করে দিব, তোমার এই কাজটা আমি করে দিব, আমি তোমার রিকোয়ারমেন্ট করছি, তোমার এই কাজটা এইটা 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 এটা লাগবে, এই কাজগুলো তোমার করা লাগবে, আমি এটা বুঝতে পারছি তোমার রিকোয়ারমেন্ট পরে। তারপরে আপনি তাকে বলতে পারেন আমি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি, তো আমি জানি তোমার জন্য পারফেক্ট ডিজাইন বা পারফেক্ট জিনিসটা কি হবে। তারপরের লাইনে সুন্দর করে লিখে দিবেন যে আপনি আমার পোর্টফোলিওটা দেখেন, তাহলে আপনি আমার কাজের কোয়ালিটি জানতে পারবেন। তারপরের লাইনে মেসেজ দিয়ে আপনি লিখতে পারেন ঠিক আছে আমার পোর্টফোলিওর কাজ যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাকে মেসেজ দেন। ঠিক আছে? এইটুকু, জাস্ট এইটুকু যদি আপনি গুছায় লিখতে পারেন, বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার আসার চান্সেস অনেক বেশি।
আমি এতক্ষণ বাংলায় বললাম, আমি যদি ফর ইংলিশে বলি, আপনি প্রথমেই তাকে একটা গ্রিটিংস মেসেজ জানাবেন, অ্যাজ লাইক ধরে নেন হ্যালো দেয়ার। সাধারণত এইটা বলি আমরা হাই, হ্যালো, হ্যালো ডিয়ার, এই ধরনের কথাগুলো আমরা বলি। এই কথাগুলো 90% মানুষ ব্যবহার করে। 90% মানুষ এই কথাগুলো ব্যবহার করে। সো আপনার বায়ার রিকোয়েস্ট 90% মানুষের মতোই দাঁড়াবে। নতুন কিছু শেয়ার তার চোখে পড়বে না। সো যদি তার চোখে আপনি অ্যাট্রাক্ট করতে চান, তখন আপনি একটা নতুন কোনো ওয়ার্ড ইউজ করেন, অ্যাজ লাইক ধরেন যেমন আমি লাস্ট বায়ার রিকোয়েস্ট পাঠালাম অ্যামেজিং জব জব অফার, অথবা ওয়াও গ্রেট জব অফার, ওয়াও, হ্যাঁ, অথবা দিতে পারেন পারফেক্ট জব ফর মি। প্রথম লাইনে সুন্দর করে তাকে একটা গ্রিটিংস মেসেজ দিয়ে দিলেন যে আপনার জবটা অনেক ভালো। তারপরে লাইনে লিখবেন, ধরে নেন এইভাবে যে আই ক্যান সি দ্যাট ইউ নিড, আপনি কি চাচ্ছে ওটা আপনি বলবেন। এবার আই ক্যান সি দ্যাট ইউ নিড, ওর যা লাগবে এইবার আমরা ওকে বলবো, ওর কথাই আমি ওকে ঘুরায় বলবো। তার মানে এই না যে ও যা বলছে ওটাই কপি পেস্ট করে দিয়ে দিবেন, ওকে জাস্ট ঘুরায় বলতে হবে যে আই ক্যান সি দ্যাট ইউ নিড, ওর প্রবলেম গুলো ধরেন ফরসে ইউ নিড এ রিয়েল এস্টেট এজেন্সির লোগো, ওর একটা রিয়েল এস্টেট এজেন্সির লোগো লাগবে। দ্য লোগো হ্যাজ টু বি টাইপোগ্রাফিক অ্যান্ড ইট হ্যাজ টু লুক মিনিমাল অ্যান্ড, ধরতে পারেন মিনিমাল অ্যান্ড সিম্পল, মিনিমাল সিম্পল একটা মিনিমাল অ্যান্ড ক্লিন বাট প্রফেশনাল। ঠিক আছে, আই উইল, তারপরে আপনি ওকে বলবেন যে আপনি তাকে কি কি প্রোভাইড করবেন, যে আপনার কাছে যে অর্ডারটা দিবে আপনি তাকে তো অবশ্যই তাকে আপনার বুঝাইতে হবে যে কেন আপনাকে সে অফারটা দিবে। তারপরে আপনি লিখবেন আই ক্যান প্রোভাইড ইউ বা আই উইল প্রোভাইড ইউ হাই রেজলিউশন লোগো বা এইচডি বা হাই রেজলিউশন ফাইল বা এইচডি ফাইল বা 300 ডিপিআই ফাইল। I will also provide you transparent PNG file, JPG file, black and white variation, black and white versions with all the files you need. মানে এবার আপনি বলে দিচ্ছেন ওর যদি আরো কোনো এক্সেপশনাল ফাইল থাকে সেটা আপনি তাকে দিবেন। ঠিক আছে, সো এই বায়ার রিকোয়েস্টের মধ্যে আমরা কি কি করলাম, প্রথমে গ্রিটিংস জানালাম, তারপরে ও যা চাইছে ওর প্রবলেম গুলো আমি ওকে বুঝাইলাম যে না আমি তোমার প্রবলেম বুঝছি, এটা এটা তোমার লাগবে। তারপরে আমি ওকে বলছি কি যে তোমার প্রবলেম বুঝছি, এবার আমি তোমাকে কি কি দিব, এইটা এটা এটা আমি তোমাকে দিব, শেষ। এইবার আপনি আপনার হিস্ট্রিটা ওয়ান লাইনে বলবেন, ওয়ান লাইন, এক লাইনে বলবেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ লোগো ডিজাইনার ফর অ্যাবাউট 4 years with a lots of local, international and national clients, so I know what exactly you need. ব্যাস শেষ, আপনার হিস্ট্রি আর বলার দরকার নাই, আপনার আর এখানে শোনানোর কিছু দরকার নাই। তারপরে সুন্দর করে একটু স্পেস দিয়ে আপনি লিখবেন ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও হেয়ার। এবার আপনার পোর্টফোলিওর লিঙ্কটা দিবেন, পোর্টফোলিওটা এখানটায় অনেক বেশি আপনার বায়ার রিকোয়েস্ট থেকে বা আপনার বিডিং এর স্টাইলটাকে বুস্ট করবে। আপনার পোর্টফোলিও যদি ভালো থাকে দেখবেন কাজ পাওয়ার চান্সেস আপনার বেশি, পোর্টফোলিও যদি ভালো না থাকে কাজ পাওয়ার চান্সেস জিরো। ঠিক আছে, পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট, বিহান্স পোর্টফোলিও যেটা আমরা বলে থাকি, বিহান্সের প্রোফাইলটা অনেক জরুরি। ঠিক আছে, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনারদের জন্য। আর ওয়েব ডিজাইনারদের জন্য দেখা যায় যে ওয়েবসাইট থাকে নিজেদের বা গিটহাব অ্যাকাউন্ট থাকে, এগুলো অনেক জরুরি, সেগুলোকে ভালোভাবে মেইনটেইন করবেন, কারণ এটা অনেক বায়ার রিকোয়েস্টে অনেক ইম্প্যাক্ট রাখে। কারণ দেখা যাবে যে 100 জন বিট করছে, 80 জনই পোর্টফোলিও লিঙ্ক দেয় না, কারণ তাদের পোর্টফোলিও নাই। আপনাদের 20 জনের আছে এবং এই 20 জনের মধ্যে ভালো রিকোয়েস্ট বা বায়ার পাঠাইছেন, সুন্দর করে গুছায় বায়ার রিকোয়েস্ট করছেন আপনি, আপনার কাজ পাওয়ার চান্সেস বেশি। তারপরে আপনি লিখবেন যে ইফ ইউ লাইক মাই ওয়ার্ক প্লিজ ইনবক্স মি সো দ্যাট উই ক্যান স্টার্ট আওয়ার প্রজেক্ট, অথবা উই ক্যান সো দ্যাট উই ক্যান ডিসকাস অ্যাবাউট আওয়ার প্রজেক্ট। আপনি ডাইরেক্টলি বলবেন না যে আপনার কাজ দাও আমি কাজ করবো, অর্ডার নাও, এরকম না। আপনি সুন্দর করে তাকে বলবেন যে ঠিক আছে তুমি এবার আমার সাথে মেসেজে আসো, কথা বলো, দেন আমরা আমাদের প্রজেক্ট নিয়ে ডিসকাস করে অর্ডার দেবো। এইখানে কি হবে, সো আপনি এখানে কি বলছেন ক্লায়েন্টকে, যে এই লাইনটা ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রজেক্ট, আপনি ওর সাথে ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে চাচ্ছেন, এইবার সে আপনাকে মেসেজে নক দিবে। অর্ডার অনেকে আছে যে ডিরেক্টলি অর্ডার দিয়ে দেয়, আদারওয়াইজ মেসেজে নক দিবে, আবার মেসেজে নক আসলে আবার এই প্রসেসটা শুরু হয়ে যাবে। ইংলিশ ভালো লাগবে, মেসেজে রিপ্লাই নক দিলে সাথে সাথে রিপ্লাই করবেন, ফার্স্ট ইমপ্রেশন ভালো হইতে হবে, তার সাথে কোয়েশ্চেন করতে হবে আপনাকে এইটা এটা লাগবে না ওইটা ওইটা লাগবে, কথা বলার ধরন আপনার ফর্মাল হইতে হবে, পোলাইট হইতে হবে। তারপরে আপনি তাকে বলবেন যে অফার পাঠাবেন, অর্ডার পাবেন, অর্ডার শুরু হবে। এইটাই হচ্ছে বায়ার রিকোয়েস্টের প্রসেস। আপনার বায়ার রিকোয়েস্টের কমিউনিকেশন যদি ভালো হয়, দেখবেন ক্লায়েন্ট মেসেজ দিবে, নক আসবে, আপনি সুন্দর করে অর্ডার পাবেন। বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করবেন যে ওভারঅল আপনার কমিউনিকেশন বা কনভারসেশনটা এমন যেন হয়, যদি ভালো হয়, ক্লায়েন্ট যদি আপনার কথাবার্তা আপনার ডিজাইনে স্যাটিসফাইড থাকে, অটোমেটিক্যালি 5 স্টার পাবেন। আমি কন্টিনিউয়াসলি 5 স্টার 7 স্টার 5 স্টার পাইছি অর্ডারে, এরকমও আছে কন্টিনিউয়াসলি অর্ডারে 5 স্টার 5 স্টার 5 স্টার কমপ্লিট করলে 5 স্টার, এই জিনিস হয়। আর এই ধরনের স্টাইল বা এই জিনিসগুলো যদি ফলো করেন, এই কথাবার্তার ধরনগুলো, দেখা যাবে যে আপনার
যেটা আমরা বলে থাকি পার্মানেন্ট ক্লায়েন্ট অনেক পাবেন, অনেক পার্মানেন্ট ক্লায়েন্ট অনেক হয়, বা পার্মানেন্ট ক্লায়েন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। দেখা যায় যে আপনার ক্লায়েন্ট গুলা কন্টিনিউয়াস আপনাকে অর্ডার দিতে থাকে যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, কারণ সে জানে যে এই মানুষের সাথে কথা বললে আমি ইজিলি বুঝাইতে পারবো আমি আমার কি লাগবে, ও ইজিলি বুঝবে ওর কি লাগবে, সুন্দর ডিজাইন আমি পাবো। তো এখানে আপনার কথা বলাটা যেমন জরুরি, শুধু কথা বলাটা জরুরি না, আপনার ডিজাইনের স্কিল বা কাজ করার স্কিল বা আপনি যেই কাজটাই করেন না কেন সেইটার স্কিলটাও অনেক জরুরি, বা আপনার দক্ষতা থাকাটাও অনেক জরুরি। আপনি সুন্দর কথা বলছেন, কথা বলে পটায় ফেলাইছেন, কিন্তু কাজ পারেন না, রিভিউ কোনোদিনও ভালো আসবে না। ঠিক আছে? আবার আপনি কথা বলতে পারেন না কিন্তু কাজ খুব ভালো পারেন, হবে না। এই জন্য যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা করবেন বা করেন, বা আপনারা করার ইচ্ছা আছে, আগে বলবো যে আপনাদের কমিউনিকেশন স্কিলটা ভালো করেন, বিল্ড আপ করেন, ইংলিশ স্কিলটা বিল্ড আপ করেন। ইংলিশ স্কিল, কমিউনিকেশন স্কিল সবকিছু যখন ঠিকঠাক থাকবে, আপনার স্কিল তখন যদি ভালো থাকে, দেখবেন যে এটা অনেকটা বুস্ট করবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে, অর্ডার পাওয়াতে, এভরিথিং এ। শুধুমাত্র এক্সপার্ট হইলেই, ডিজাইনে এক্সপার্ট হইলে, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক এক্সপার্ট, কিন্তু কথা বলতে পারেন না, কাজ কাজ হবে না। আপনাকে কথা বলতেও জানতে হবে, প্লাস ডিজাইনেও এক্সপার্ট হতে হবে। তাহলে দেখবেন যে কন্টিনিউয়াস অর্ডার আসতে থাকে এবং ক্লায়েন্ট আপনার একই ক্লায়েন্ট বারবার রিপিট হতে থাকে, রিপিট হতে থাকে। বুঝতে পারছেন? সো এই হইলো টোটাল ক্লায়েন্ট কমিউনিকেশনের বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের ফোকাস করে কাজ করা উচিত। এবং এইগুলো যদি আপনি ক্লায়েন্টের সাথে ফোকাস বা মেইনটেইন করে ডিজাইন করেন, দেখা যাবে, ডিজাইন করেন বলছি, কথা বলেন, দেখা যায় যে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হয় এবং অনেক ইমপ্রুভ করে। সবাই কি আমার সাথে আছেন? এখন দেখি কারো কারো কি কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন থাকলে আমাকে করেন, আমি রিপ্লাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বায়ার রিকোয়েস্ট বিহান্স পোর্টফোলিও দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। বায়ার রিকোয়েস্টে আপনি বিহান্সের পোর্টফোলিও শেয়ার করতে পারবেন, নো বিগ ডিল, করা যায়। তবে ফ্লিকার হইলেও ভালো, ফ্লিকারও শেয়ার করা যাবে। আমরা কি বিহান্স লিংক ফাইবারে দিতে পারি? হ্যাঁ, বায়ার রিকোয়েস্টে। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছেন। বিহান্স লিংক ফাইবারে কোথায় কোথায় দেওয়া যাবে, কোথায় কোথায় দেওয়া যাবে না বা উচিত না, ঠিক আছে? ফাইবারের আপনি যখন বিট করবেন বা বায়ার রিকোয়েস্ট করবেন, সেই জায়গায় আপনি বিহান্সের লিংক দিতে পারবেন বায়ার রিকোয়েস্টে। আপনি যখন ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বলবেন বা ইনবক্সে কথা বলবেন, তখন আপনি ক্লায়েন্টকে আপনার বিহান্সের লিংক দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা গিগ ডিসক্রিপশনে কখনোই বিহান্সের লিংক দিব না, ঠিক আছে? গিগ ডিসক্রিপশনে কখনোই বিহান্সের লিংক দিবেন না, কিংবা আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশনটা থাকে ওখানেও বিহান্সের লিংক শেয়ার করবেন না। বুঝতে পারছেন? সো প্রোফাইলে বিহান্সের লিংক শর্ট লিংক করে দেয়া, গিগে শর্ট লিংক করে দেয়া, এগুলা ঠিক না বা উচিত না। বেটার হয় আপনি যদি বায়ার রিকোয়েস্টে তাকে লিংক দেন, ভালো। আপনি যদি তাকে ইনবক্সে মেসেজে লিংক দেন বিহান্সের বা পোর্টফোলিওর, তাহলে ভালো। অনেকেই ভাববেন যে বিহান্স বা পোর্টফোলিও নিয়ে কি বলতেছি, বিহান্স বিহান্স করতেছি তখন থেকে। বিহান্স হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও কি, অনেকে বলবেন পোর্টফোলিও কি ভাই? সো পোর্টফোলিও হচ্ছে আপনি এমন একটা সাইট বা ওয়েবসাইট যেখানে আপনি আপনার কাজগুলো, অ্যাকচুয়ালি পোর্টফোলিও ওয়েবসাইট না, পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি আপনার কাজগুলোকে শেয়ার করবেন, অ্যাজ লাইক সিভি। সিভিতে আমরা আমাদের কি করে থাকি, ডিজাইনের, সরি, আমাদের এডুকেশনাল হিস্ট্রিটাকে বেশি প্রায়োরিটি দিই, এডুকেশন আমাদের কই থেকে কি কি হয়েছে। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ করে থাকেন, গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, আপনি তো সিভিতে দেখাতে পারবেন না আপনার ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, এই সব কিছু, ঠিক আছে? সো আপনার বিহান্সে আপনি এখানে যে বিভিন্ন প্রজেক্টস আপনি শেয়ার করতে পারেন। বিহান্সে এটা মেইনলি গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, তাদের জন্য, তারা নিজেদের বিভিন্ন ছবি, ফটোগ্রাফি, আপনার প্রজেক্টস গুলো শেয়ার করে এবং মানুষজন দেখে, দেখে হচ্ছে কি করে, এখানে আপনি মানুষকে দেখাতে পারবেন যে আমি এই কাজ করছি, এই হচ্ছে আমার কাজের কোয়ালিটি। এটা দিয়ে আপনার কাজের কোয়ালিটি বোঝা যাবে যে আপনার কাজের কোয়ালিটি কিরকম। দ্বিতীয়ত বোঝা যাবে যে আপনি কত মানে দিন ধরে কাজ করতেছেন। যদি অনেক বেশি পোর্টফোলিওতে ডিজাইন থাকে তার মানে অনেক দিন ধরে কাজ করতেছেন, যদি পোর্টফোলিওতে ডিজাইন কম থাকে তাহলে আপনি অনেক কম ডিজাইন করছেন বা ডিজাইন কম জানেন, ঠিক আছে? এই জন্য পোর্টফোলিও বিহান্স বা ফ্লিকারটা তৈরি করে মেনটেন করবেন। ফাইবার ফোরাম নিয়ে যেতে চাই। ফাইবার ফোরাম হইতেছে একটা ফাইবারের কমিউনিটির মতো। এখানে সবাই নিজেদের প্রবলেম শেয়ার করে, বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করে এবং ওখানে রিপ্লাই করে। ফাইবারে আপনি ওখানে অনেক কিছু জানতে পারবেন, ফোরামে কমিউনিটির মতো আর কি, আমাদের যেমন শিল্প সবার কমিউনিটি ওইরকম। গিগের ডিসক্রিপশনে ফ্লিকার ইউআরএল অ্যাড করা যাবে না। আমি একটু আগেই বললাম যে প্রোফাইল কিংবা গিগের ডিসক্রিপশনে কখনোই পোর্টফোলিও ইউআরএল অ্যাড করবেন না, শর্ট লিংক করেও অ্যাড করবেন না, করা উচিত না, ঠিক আছে? প্রোফাইলের ইউআরএল বা শর্ট লিংক করে অ্যাড করা উচিত না।
আপনাদের যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থেকে আমাকে বলেন, আমি চেষ্টা করি আপনাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিতে। ভাইয়া ফ্রি কোনো ওয়েবে প্রোফাইল দেওয়ার সুযোগ আছে? ফ্রি কোনো ওয়েবে প্রোফাইল দেওয়ার সুযোগ আছে মানে আপনার কোয়েশ্চেনটা বুঝিনি। রাশেদ আলম কোয়েশ্চেন করছিলাম, ফ্রি কোনো ওয়েবে প্রোফাইল, কোয়েশ্চেনটা বুঝি নাই আপনার, একটু ক্লিয়ার করেন। ফ্রি কোনো ওয়েবে, না এটা বুঝলাম না আপনার কথাটা। আচ্ছা, এখন পর্যন্ত আপাতত আর তেমন কোনো কোয়েশ্চেন আমি দেখতেছি না। আপনার এই যে কোশ্চেন রাশেদ আলম, আপনার কোশ্চেনটা বুঝি না, একটু আপনি ক্লিয়ার করে লেখেন, তাহলে আমি সুন্দর করে আরো একটু ডিসক্রাইব বুঝলে আমি বলতে পারবো। তাছাড়া আমি এখন বলতে পারতেছি না। আর এখন পর্যন্ত কমিউনিকেশন নিয়ে যে সকল টপিক কথা বললাম এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করেন। অ্যান্ড অবশ্যই গ্রামাটিক্যাল ইরোর করেন না মেসেজ লেখার সময়। আর না করার একটা সহজ বুদ্ধি হচ্ছে এই যে গ্রামারলি, একটা হচ্ছে গ্রামারলি ফর ক্রোম। এই গ্রামারলি হচ্ছে একটা এক্সটেনশন, আপনারা এটাকে চাইলে ইনস্টল করে রাখতে পারেন। আপনার বানান ভুল হইলে, গ্রামাটিক্যাল ইরোর হইলে, ফুল স্টপ দাড়ি কমা ভুল হইলে এটা আপনাকে ঠিক করে দিবে। সো এটা আপনারা হেল্প পাবেন অনেকের কাছ থেকে। সো গ্রামাটিক্যাল ইরোর এগুলো আপনার অনেক কমায় দিবে। ইমপ্রেশন আর ক্লিক কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, আমারও কমে যায়, আমারও কমে যায় ইমপ্রেশন আর ক্লিক। এটা কমে যাওয়াটাই স্বাভাবিক, আবার ধীরে ধীরে বাড়বে, এটাই স্বাভাবিক। তবে যদি কমতেই থাকে কমতেই থাকে কমতেই থাকে, মানে কোনো বাড়ার আপনি কোনো মানে বাড়ার মানে কি বলবো, বৃদ্ধি পাওয়ার কোনো অপশন দেখতেছেন না, তাহলে আপনার জন্য এটা ক্ষতিকর। এটার জন্য আমি বলবো আপনার যেই গিকটা আপনি ইমপ্রেশনটা কমে যাচ্ছে সেটাতে আপনি ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠান বা বায়ার রিকোয়েস্ট দিয়ে ওটা দিয়ে বিট করেন। ওই গিকটাকে অ্যাক্টিভ রাখেন, ওইটা দিয়ে বিট করেন, ওই গিকটার আন্ডারে বিট করেন, ওই গিকটাকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় শেয়ার করেন। কারণ ফাইবার নিজে থেকে শেয়ার করার জন্য অপশন বলে দিচ্ছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইসব জায়গায় শেয়ার করতে, ঠিক আছে? তো এগুলো শেয়ার করেন, দেখবেন যে আবার ইমপ্রেশন ধীরে ধীরে বাড়তে থাকবে। আর ক্লিক, আপনার চেষ্টা করেন যে ক্লিকস যেন আনা যায়। রিকোয়েস্ট কতজন বিট পাঠাইলে আর রিকোয়েস্ট না পাঠানো ভালো, এরকম কোনো লিমিটেশন নাই। আমার এক স্টুডেন্ট 123 না 32 নাম্বারে বিট করে জব পাইছে, ঠিক আছে? এইটার কোনো লিমিটেশন নাই। আমি নিজে 57 না 58 নাম্বারে বিট করে জব পাইছি, ঠিক আছে? সো এটা কোনো ফ্যাক্ট না যে কত নাম্বারে। ওই যে বললাম, যতজনে বিট করুক, কালকেও যে আমি বিটটা করছিলাম ওইটাও তো মনে হয় 34 নাম্বার না 32 নাম্বার, তখন আমি যে বিট করছি, তারপরে তো নক পাইছি। বিষয় এটা না, বিষয়টা হচ্ছে যে আপনি বিটটা করতেছেন কিভাবে, আপনার লেখার ধরন কিভাবে, আপনার পোর্টফোলিও ভালো কিনা, এই সব কিছু। কয়টা ডিজাইন লাগে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, এটা কোনো লিমিটেশন নাই, আপনার সব ভালো ভালো ডিজাইন গুলা পোর্টফোলিওতে দিতে থাকবেন একটা একটা করে। ভাইয়া অর্ডার পেজের শেষে যদি বায়ারের মেসেজ থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। নিজের প্রোফাইল, যেমন অনেক সাইটে নিজেদের ডোমেইন নেম দিয়ে নিজের নামে একটা প্রোফাইল করা যায়। হ্যাঁ করেন, এটা তো আরো ভালো। নিজের প্রোফাইল না, আর বলতে আপনার নিজের একটা ওয়েবসাইট বানাবেন, ধরে নেন rashedalam.com, এরকম একটা যদি ওয়েবসাইট বানাতে চান, বা এই ধরনের মানে এইটাই যদি আপনি বলতেছেন, মানে আমি আপনার কথা পড়ে যা বুঝলাম, নিজের ওয়েবসাইট যদি বানান তাহলে আরো ভালো, বিয়ান্সের চেয়ে আরো বেশি এফেক্টিভ হয়, ওটা আরো বেশি এফেক্টিভ, কারণ আপনার নিজের একটা ওয়েবসাইট আছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। দ্যাটস ভেরি গুড। ভাইয়া গিগ ডিলিট করলে কি কোনো এফেক্ট পড়বে অ্যাকাউন্টের উপর? না, কোনো এফেক্ট পড়বে না। গিগ এডিট করলে প্রিভিয়াস বায়ারের রিভিউ কি ডিলিট হয়ে যায়? হ্যাঁ, গিগ এডিট না, এডিট করলে রিভিউ চলে যায় না। গিগ এডিট করলে যায় না, গিগ ডিলিট করলে চলে যাবে। তবে আপনার যেই গিগের আন্ডারে রিভিউ আছে ওই গিগের রিভিউ গুলো চলে যাবে, বাট রিভিউটা আপনার প্রোফাইল, মেইন প্রোফাইলে থাকে যাবে, বাট গিগে আর দেখতে পারবেন না ডিলিট করে দিলে। এডিট করলে কিছুই হয় না। ক্লাস রেকর্ডটা থাকবে, হ্যাঁ আমি ক্লাসটা রেকর্ডও করতেছি, আমি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দিয়ে দিব। ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন, আমি যে রেকর্ড করতেছি এখানে, প্লাস ইউটিউব চ্যানেলে করে আমি আমার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিব, ওটাও দেখতে পারেন আপনারা। আর আমার ইউটিউব চ্যানেলের নাম অনেকে জানবেন না, মজাদার একটা নাম, ফ্রিল্যান্সিং বাবা লেগে সার্চ করলে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম। এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমি ভিডিওটা রেকর্ড করতেছি দিয়ে দিব, এটা ফ্রিল্যান্সিং বাবা। যাই হোক, মজার নাম দিছিলাম। ইউটিউব লিঙ্কটা প্লিজ, লিঙ্ক আমি কমেন্ট করতে পারবো না। আপনি এখান থেকে জাস্ট সিম্পলি ফ্রিল্যান্সিং বাবা লেগে সার্চ করেন, পেয়ে যাবেন। খুবই সহজ নাম, এর চেয়ে সোজা নাম নাই আর। ভাইয়া কয়টা সেক্টর নিয়ে কাজ গিগ দেয়া উচিত? লাইক লোগো, ব্যানার, ফ্লায়ার সবগুলার নিয়ে কাজ করা বেটার না স্পেসিফিক কয়েকটা?
আসলে কাজ কোনটা নিয়ে করবেন এটা কোম্পানি, সরি, মার্কেট ডিসাইড করবে, বাজার ডিসাইড করবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। এখন একটা দোকানে এই উদাহরণ আমি বেশ কয়েকবারই দিই, যে একটা দোকানে প্রাণের সসও আছে, বিডি সসও আছে। এখন প্রাণের সস বেশি বিক্রি হচ্ছে, তো আপনি দোকানদার হিসেবে আপনি কোন সসটা বেশি রাখবেন? প্রাণের সস, তাই না? তো এখন আপনাকে নতুন অবস্থায় অ্যাজ এ নিউ সেলার 7টা গিগ খোলা যায়, 7টা গিগই খুলতে হবে। এর মধ্যে থেকে 7টা দিয়ে বিট করবেন। যেইটাতে অর্ডার আসা শুরু হবে, যেটার ফ্লো বেড়ে যাবে, দেখবেন কাজের চাপ বেড়ে যাবে, আপনি অটোমেটিক্যালি তখন ওই ওরিয়েন্টেড হয়ে যাবেন। তখন আপনি ওইটারই কাজ বেশি বেশি করতে থাকবেন। এইটার কোনো নির্দিষ্ট ইয়া নাই। তবে নতুন সেলার হিসেবে 7টা গিগ খোলাটাই উচিত বা জরুরি, দরকার। এটা একদম ম্যান্ডেটরি বলতে পারেন, 7টা গিগ খোলা। ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে বিহ্যান্স কেন গুরুত্বপূর্ণ? বিহ্যান্স ভাই ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে না। বিহ্যান্স হচ্ছে আপনার পোর্টফোলিও গ্রাফিক ডিজাইনারদের জন্য, বা আমরা যারা স্কিল বেসড কাজ করে থাকি আমাদের জন্য পোর্টফোলিওটা জড়িত, মানে জরুরি। আপনাকে মানুষ এসে বললো, ভাই আপনি কি করেন? গ্রাফিক ডিজাইনার। ও আচ্ছা। এখন আপনি বলছেন আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি গ্রাফিক ডিজাইন নিয়ে, আমি এখান থেকে এই করে আসছি সেই করে আসছি। ঠিক আছে ভাই, কাজের স্যাম্পল দেখান, আপনার কাজ দেখবো। ব্যাস, পোর্টফোলিও নাই, আপনার মুখ বন্ধ। আপনি কই থেকে পড়ে আসেন ডাজন্ট ম্যাটার, আপনি কই কাজ করেন ডাজন্ট ম্যাটার। আপনার পোর্টফোলিওটা হচ্ছে আপনার আপনার পরিচয়, যে আপনি কি কাজ করেন, আপনার কোয়ালিটি কিরকম, এইটা। সেটা ফাইবারের জন্য না, এটা আপনার পুরো লাইফের জন্য জরুরি। মানুষকে আপনি বলতে পারবেন যে এটা আমার আহ, কাজ। ওই যে কেমনে বাড়ানো যায়, ওই যে বললাম, প্রমোট করতে হবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করতে হবে, বিট করতে হবে। তাইলে প্রমোশন ইমপ্রেশন বাড়বে ধীরে ধীরে। ওই গিক দিয়ে বিট করবেন, ইমপ্রেশন বাড়তে থাকবে। এই নামের কারণটা জানতে পারি? মজায় মজায় দিয়ে দিছি। কোনো নামের কারণ নাই। ফ্রিল্যান্সিং বাবা নামটা যেটা, এটা মজায় মজায় দিছি, এটার কোনো মানে নেই। ইংলিশ কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য কয়টি ইউটিউব চ্যানেল সাজেস্ট করবেন? ইংলিশ কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আসলে ইউটিউব চ্যানেল এভাবে ইংলিশ কমিউনিকেশনের জন্য আমি কখনো দেখি নাই নিজে, বা ইংলিশে এই ধরনের। তবে ইউটিউবে যদি আপনি সার্চ করেন ফরসে কর্পোরেট ইংলিশ কমিউনিকেশন লেখে বা এই ধরনের কোনো কিওয়ার্ড দিয়ে, আপনি অনেকগুলো ভিডিওস পাবেন। আমি এরকম কোনো কিছু করি নাই। তবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ইংলিশ কমিউনিকেশন নিয়ে। আমাদের যে ইংলিশ কমিউনিকেশন মেন্টর ছিল, এই যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ কমিউনিকেশন, 1 ঘন্টার একটা লাইভ সেশন আছে। এইটা আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে একটা। আমার আর আবিদ ভাইয়ের দুজনে আমরা করছিলাম তখন, ওইটা আছে, ওইটা দেখতে পারেন। আর ইংলিশ কমিউনিকেশনের জন্য আরো অনেক ইউটিউবের রিসোর্স আছে, অনেক আছে। স্পিকিং কিভাবে ভালো করবেন, আপনি কি কি ওয়ার্ড ইউজ করা উচিত কথার মধ্যে, কি কি না করা উচিত, কুড কেন ইউজ করা উচিত, প্লিজ কখন ইউজ করবেন, হ্যালো, এইসব কিছু অনেক টিপস আছে। এগুলো আসলে এক্সাক্ট কোনো ইয়া নাই আমার কাছে, রিসোর্স নাই। ফেসবুকে ছেড়ে দিলে ভালো হয়। ফেসবুকে এখন যেটা লাইভ হচ্ছে ফেসবুকেও থাকবে, আমি আমার প্রোফাইল থেকেও শেয়ার দিব। সো আপনি দুই জায়গাতেই পেয়ে যাবেন। ফাইবারে বায়ারকে মেসেজ বক্সে বিহান্স প্রোফাইল শেয়ার করাটা ঠিক কিনা জানি না, বাট আমি দিয়ে আসতেছি, অনেকেই দিয়ে আসতেছে, কোনো সমস্যা হয় না, এবং দিলেই হয়। আর আমি এটা আজকে থেকে দিচ্ছি না, 4 বছর ধরে দিতেছি। সো এটা কোনো প্রবলেম না। 3K ইমপ্রেশন, 13+ ক্লিক, অর্ডার স্ল্যাশ মেসেজ আসতেছে না, কি করা যায়? আচ্ছা দেখেন ভাইয়া, এখানে এটা একটা ভালো একটা টপিক আপনি বলছেন, অনুপম সৈকত। 3K ইমপ্রেশন, এটা কত দিনের? যদি এটা লাস্ট 30 days এর হয়ে থাকে, আই উড সে দিস ইজ ভেরি লো। যদি লাস্ট 30 days এর হয়, আর যদি এটা লাস্ট 7 days এর হয়, তাহলে এটা অনেক ভালো। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ক্লিকস। আপনার ইমপ্রেশন হচ্ছে 3,000, সেই জায়গায় ক্লিকস হচ্ছে মাত্র 13টা। এটা খুবই লো। তার মানে 13 জন, মানে কি 3,000 মানুষ আপনার প্রোফাইলটা শো করতেছে, মানুষের সামনে যাচ্ছে বা দেখতেছে, মানুষের সামনে যাচ্ছে অনেক বেশি, ইমপ্রেশন অনেক বেশি, ভেরি গুড। বাট ক্লিক নাই মানে কি আপনার গিগের মধ্যে কেউ ঢুকতেছে না। ঠিক আছে, লাস্ট 7 days-এর। তাহলে ভালো, কিন্তু এখানেও একটা সমস্যা হচ্ছে, যেটা বলতেছিলাম আমি ক্লিক নিয়ে। আপনার ইমপ্রেশন বেশি কিন্তু ক্লিক হচ্ছে না, মানে গিগে আপনার ঢুকতেছে না মানুষজন। না ঢুকলে অর্ডার আসবে না, মেসেজও আসবে না। এখন না ঢুকার রিজন কি হইতে পারে? রিজন হইতে পারে আপনার টাইটেলটা মানুষ পছন্দ করতেছে না, বা আপনার থাম্বনেইলটা মানুষ পছন্দ করতেছে না, কিংবা আপনার প্রজেক্টের যেটা দাম রাখছেন এটা খুবই অস্বাভাবিক। এই তিনটাই কারণ আপনার গিগে না ঢোকার জন্য। ফোর্থ রিজন, যে আপনার রিভিউ কম। যদি রিভিউ ভালো থাকে, দাম ঠিক থাকে, তাহলে বলবো যে থাম্বনেইলটা মানুষ পছন্দ করতেছে না, কিংবা টাইটেলটা পছন্দ করতেছে না। কারণ মানুষ যখন গিগে ঢুকে বা মানুষের গিগে ক্লিক করে, অবভিয়াসলি সবার আগে সে টাইটেলটা পড়ে, যে কিসের উপর এই প্রজেক্টটা যে আমি দিব ওনাকে, কি করবে, আপনার টাইটেলটা কি। তারপরে দেখবে যে আপনার থাম্বনেইলটা কি, থাম্বনেইল সুন্দর মানে সে ডিজাইন সুন্দর করে।
তারপরে সে আপনার গিগে ক্লিক করবে, তারপরে আপনার সাথে কমিউনিকেট করবে। যেহেতু ক্লিক কম, ইমপ্রেশন 10,000 হইলেও যদি ক্লিক 10টা থাকে ডাজেন্ট ম্যাটার, ইমপ্রেশন বাড়ায় লাভ নেই আমার। ক্লিকস বাড়াইতে হবে, এটা মাথায় রাখবেন। শুধু ইমপ্রেশন বাড়াইলে হবে না, ক্লিকস বাড়ানোটা অনেক জরুরি। কারণ আপনার গিগ হচ্ছে ধরে নেন আপনার দোকানের মতো, আপনার দোকানের দেখতেছে মানুষ, নাম পড়তেছে কিন্তু ভিতরে ঢুকতেছে না, আর ভিতরে না ঢুকলে বিক্রি হবে না। 13 জন ঢুকতেছে, কেউ কিনতেছে না, এটাই স্বাভাবিক। সো যত মানুষ ভিতরে ঢুকবে দোকানে তত বেশি আসবে। ক্লিকটা বাড়ানোর চেষ্টা করেন। থাম্বনেল টাইটেল এটা একটু দেখেন। ভাইয়া পোর্টফোলিও বিভিন্ন মার্কেট প্লেসে দেওয়া যাবে পোর্টফোলিও দেওয়া যায়। গিগ ক্রিয়েটের সময় আমরা ফ্লিকারের লিংক দেই কিন্তু বিহান্স লিংক দেই না কেন? গিগ ক্রিয়েশনের সময় আমরা কোনো লিংকই দিই না। আমি আবারও এই কথাটা আমি বেশ কয়েকবার রিপিট করলাম যে গিগ ক্রিয়েশনের সময় আমি বলছি যে গিগ ক্রিয়েশনের সময় ডিসক্রিপশনে কখনোই আমরা লিংক শেয়ার করি না। বিহান্সের লিংক হোক আর ফ্লিকারের লিংক হোক, দেওয়া উচিত না। ঠিক আছে, ডিসক্রিপশনে কখনোই লিংক দেয়া উচিত না, এটা কখনোই দিবেন না। পোর্টফোলিও প্রোফাইলেও দিয়েন না, ডিসক্রিপশন এন্ড প্রোফাইলে লিংক শেয়ার করাটা উচিত না। আর আপনার যে কোয়েশ্চেন ফ্লিকারের লিংক দিই বিহান্সের লিংক দিই না কেন, ফ্লিকার আর বিহান্স ইজ আ বিট ডিফারেন্স। ফ্লিকারটা মেইনলি তৈরি করা হয়েছে কাদের জন্য? ফটোগ্রাফারদের জন্য। বিহান্সটা গ্রাফিক ডিজাইনার। এটা অ্যাকচুয়ালি না, আপনি ফ্লিকারের গ্রাফিক ডিজাইনার পোর্টফোলিও করতে পারেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ফ্লিকারে আপনার সাথে কমিউনিকেট করার অপশনটা নাই। আপনার সাথে কমিউনিকেট করতে, কিন্তু বিহান্সে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আপনাকে ইমেল করতে পারবে, আপনার ইনফরমেশন আছে ওখানে। সো এই জন্য বিহান্স বিভিন্ন মার্কেট প্লেস মানা করে, কারণ বিহান্সের লিংক দিলে মানুষজন বাইরে চলে যায়। ক্লায়েন্ট বা আপ মার্কেট প্লেস মনে করে যে আমার ক্লায়েন্ট রে বাইরে নিয়ে যেতেছে, বাইরে থেকে টাকা কামাই করতেছে, এই জন্য বিহান্স দিতে মানা করে। আর ফ্লিকারে এটা হয় না। সো মোটামুটি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আবার করেন, আমি আবার আসবো ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো সময় কোনো টপিক নিয়ে। আর আপনারা আজকে বলে যেতে পারেন নেক্সট কি টপিক নিয়ে আসা যায়। আজকে আমি ইংলিশ কমিউনিকেশন নিয়ে আসছিলাম, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন। নেক্সট আপনারা একটা টপিক দিয়ে দিতে পারেন যেটা নিয়ে আমি নেক্সট চেষ্টা করব কথা বলার। আপনারা নিজেরা কমেন্ট ডাউন করে দেন। ফাইবার থেকে বের হয়ে গেলে কতক্ষণ অনলাইনে দেখায়? ফাইবার থেকে বের হয়ে গেলে মানে কি, আমি যদি এটা অফ করে দিই তাহলে ল্যাপটপ থেকে, তারপরে অনলাইন দেখাবে যদি আপনি কি বলে মোবাইলে থাকেন। মোবাইলে থাকলে অনলাইন দেখায়। সো মোবাইলে এই জন্য বললাম যে ডেটাটা আপনারা ফিক্স করে রাখেন মোবাইলে। ওকে, সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো লাইভে। আপনারা কমেন্ট বিলেও করতে পারেন যে আপনাদের নেক্সট কি নিয়ে কথা বলবো আমি। আর এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে থাকবে, প্লাস আমি ইউটিউবের আমার চ্যানেলেও দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আবার আমাদের সাথে কোনো এক সময় কোনো এক জায়গায়। ভালো থাকবেন। পোর্টফোলিও নিয়ে একটা সেশন চাই। ওকে, গ্রেট, পোর্টফোলিও নিয়ে বানাবো। অ্যানিমেশন নিয়ে একটা ক্লাস নেবেন। আচ্ছা, অ্যানিমেশন তো আমি করি না, আমাদের অ্যানিমেশনের জন্য আছে ইমরান সজীব ভাই। আমি গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক না। সো মোশন গ্রাফিক উনি এটা দেখাতে পারবে। তবে আমি অ্যানিমেশন নিয়ে একটা দেখাতে পারি, জিপ অ্যানিমেশন, ফটোগ্রাফে মানে ফটোশপে কিভাবে অ্যানিমেশন করবেন, এটা আমি দেখাতে পারি। সিম্পল ফটোশপে অ্যানিমেশন কিভাবে করে এটা দেখাতে পারি। বাট ফুল অন বেস যে অ্যানিমেশন ওইটা না, ওইটা পারবো না। ফুল ফ্লেজ অ্যানিমেশন ওইটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ওটা পারি না। আচ্ছা, সো আমি ফটোশপেরটা নিয়ে ভালো কথা বলছেন টপিক, একটা ফটোশপের জিপ অ্যানিমেশন নিয়ে আমি একটা লাইভ নিব ইনশাআল্লাহ নেক্সট ডে। ওকে, সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট লাইভে। আমার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।